দর্শক, আমরা আলোচনা শুরু করতে চাই ঢাকা দিল্লির যে বৈঠকটি হয়ে গেল সেই খবরটি নিয়ে। হর্ষবর্ধন শ্রীংলা এবং মাসুদ মোমেন, আমরা জানি সচিব পর্যায়ের বৈঠক হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর সাথেও হর্ষবর্ধন শ্রীংলার বৈঠক। আজ প্রধানমন্ত্রী সময় চাইবেন তিনি। মাসুদ করিম, দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক, এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মাসুদ করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল, ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত করতে পারার, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। শুরুতেই জানতে চাই, হর্ষবর্ধন শ্রীংলার আসলে এই সফরটি হচ্ছে ভারতের রাষ্ট্রপতি যেহেতু আসতে যাচ্ছেন, তার একটি প্রাক প্রস্তুতি হচ্ছে এই সফরটি। এর বাইরে আসলে কি আছে? কারণ স্বর্ণযুগ পার করছে ভারত বাংলাদেশ সম্পর্ক। কাল এমনই বলেছেন দুই দেশের সচিব তাদের, যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে যেহেতু 15 ডিসেম্বর বাংলাদেশে আসছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ওনার সফরের আগে একটা আবহ সৃষ্টি করার জন্য, যাতে এই জিনিসগুলি কি কি আলোচনা হবে সব বিষয়গুলিকে ঠিকঠাক করার জন্যই এই হর্ষবর্ধন শ্রীংলা বাংলাদেশে এবারে সফরে এসেছেন। এবং শ্রীংলার ব্যাপারে একটা ব্যাপার হলো যে আমরা সবাই জানি ইনি ভারতের রাষ্ট্রদূত ছিলেন, হাই কমিশনার ছিলেন ঢাকা এর আগেও। সে কারণে বাংলাদেশ একটা পরিচিত পরিমণ্ডল তার আছে। সেই জন্য একটা উষ্ণ পরিবেশে কালকে বৈঠকটা হয়েছে। এবং সেই বৈঠকে স্বাভাবিকভাবেই যখন পররাষ্ট্র সচিবরা বৈঠকে বসেন, দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়গুলি আলাপ আলোচনা হয়ে হয়ে থাকে। বিশেষ করে গত 2 বছর কোভিড থাকার কারণে, মহামারীর কারণে দুই দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে কোনো ঘন ঘন যাতায়াত হয় নাই। অথচ আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্কটা গ্রোয়িং যেভাবে হচ্ছে, তাতে আরো বেশি ঘন ঘন আলাপ আলোচনা সচিব পর্যায়ে হওয়া দরকার ছিল। কিন্তু সেটা হয়তো, যদি এখন যেহেতু কোভিডটা নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে, হয়তো আগামীতে হবে। এখানে যে বিষয়গুলি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে সেখানে হলো যে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের যেগুলি আউটস্ট্যান্ডিং ইস্যু আছে, যেগুলি অমীমাংসিত এখনো আছে, সেইগুলি কিভাবে সুরাহা করা যায় এবং সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র তারা এখানে মানে কি কি করা যায় সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন। এবং এখানে আপনি ঠিকই বলেছেন, মাসুদ বিন মোমেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব, উনি বলছেন যে দুই দেশের সম্পর্কে স্বর্ণযুগ চলছে। এবং সিংলাও বলেছেন যে এটা একটা সোনালী অধ্যায়। এটা 2010 সাল থেকে শুরু হয়েছে। তার মধ্যেও আমাদের মাসুদ অনেক করিম, যখন আমি বলছি সোনালী অধ্যায়, আমার দুই দেশের সচিবই বলছেন, বা যখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে, ভারতের প্রধানমন্ত্রী শুরু করে যখন অন্যান্য মন্ত্রীরাও এসেছেন, তারা সবসময় এই সোনালী যুগ, দারুণ বন্ধুত্ব, আমরা সবসময় পরম বন্ধু হিসেবে নিজেদেরকে বলে থাকি। কিন্তু যেই বিষয়গুলো নিয়ে আসলে যুগের পর যুগ অমীমাংসিত রয়ে গেছে, বিশেষ করে আমাদের যে পানি চুক্তির বিষয়টি, তিস্তার বিষয়টি, সেই জায়গায় আসলে সমাধান কতখানি আসবে বা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছেন, যেহেতু রাষ্ট্রপতি আসছেন সামনের দিনে আমাদের বিজয় উৎসবে, সেটা আসলে কতটুকু আলোর মুখ দেখবে বলে আপনার মনে করেন? একটা জিনিস কালকে আলোচনা হয়েছে, যে আমি যেটা বলতে চাচ্ছি, যে আপনি যেটা বলতে চাচ্ছেন, এটা কিন্তু অনেকে বলছে যেটা একটা হৃদয়িক নাকি রিয়েল কিছু চেঞ্জ আছে, মানে কথামালা নাকি এর মধ্যে কোনো সেন্সেবল বা রিয়েল সেন্সে কোনো কোন রকম অগ্রগতি আছে বিভিন্ন ক্ষেত্রে। আমি বলবো বিভিন্ন ক্ষেত্রে রিয়েল সেন্সে অগ্রগতি আছে, কিন্তু ওয়াটার রিসোর্সেস যে ম্যানেজমেন্ট বা ডিস্ট্রিবিউশন, এই জায়গাটার মধ্যে অবশ্যই অগ্রগতি কম। বিশেষ করে তিস্তার ক্ষেত্রে একটা বড় ব্লকের পয়েন্ট হলো যে ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আপত্তি আছে। এবং ইন্ডিয়ান মানে যেটা তারা ফলো করে সেটা হলো যে রাজ্য যদি আপত্তি করে, কনসার্ন রাজ্য যাদের সাথে বড় আছে, তাহলে সেই ক্ষেত্রে তারা চুক্তি করতে চায় না, বা করতে পারে কিন্তু তারা এটা করতে চায় না। আর এই জায়গায় এটা কোনো পসিবিলিটি নাই তিস্তার পানির শেয়ারিং হওয়ার, কারণ যতক্ষণ না পর্যন্ত মমতা ব্যানার্জি হচ্ছে। কিন্তু যে জিনিসটা, যেহেতু এটা তিস্তাটা হচ্ছে না, কিন্তু সেটা মনমোহন সিং না, আমি বলবো যে নরেন্দ্র মোদী যখন গত মার্চে এলেন, তখন তারা বললেন যে তিস্তা যেহেতু হচ্ছে না, তাহলে অন্যান্য যে 7টা নদী আছে অপেক্ষাকৃত ছোট তিস্তার তুলনায়, কুশিয়ারা বা আদার যে সমস্ত নদী, 7টা নদী, অভিন্ন 54টার মধ্যে বাছাই করা 7টা নদী, তাদের একটা পানির শেয়ারিং এর ব্যাপারে ফ্রেমওয়ার্ক চুক্তি করা যায় কিনা। তো তারা একটা এগ্রিমেন্ট, মানে তারা এগ্রি করেছিলেন যে একটা ফ্রেমওয়ার্ক আমরা একটা চুক্তি করতে পারি। যে তারা যে এই এগ্রি করেছিলেন, তারা যে সিদ্ধান্ত নিয়েছে,
সেইটার বাস্তবায়নের বিষয়টা কিন্তু তারা আলোচনা করেছে। সুতরাং রামনাথ কোবিন্দের সফর খুব ক্লোজ আছে। এই সময় এই ফ্রেমওয়ার্ক চুক্তিটা হয়ে যাবে সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ এখানে হয়তো আরো খুঁটিনাটি ব্যাপার থাকবে, সেইগুলো স্ট্রাকচারালি করা থাকবে। মাসুদ করিম, আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুতে ভারতের মনোভাব খুব পরিষ্কার নয় এখন পর্যন্ত। সেক্ষেত্রে সেই বিষয় নিয়ে কি কোনো আলোচনা হলো? রোহিঙ্গা ইস্যুতে অবশ্যই আলোচনা হয়েছে এবং আমাদের তরফ থেকে তো এটা বলাই হয়েছে। আমাদের ফরেন মিনিস্টার সাহেব বলেছে যে রোহিঙ্গাটা যদি এখানে সংকটটা থাকে তাহলে দুই দেশের সম্পর্ক, মানে এটা দুই দেশের জন্য এটা দুর্ভাবনার বিষয়, বিশেষ করে সিকিউরিটি এবং আদার যে সমস্যাগুলি হচ্ছে। তো এখানে তারা তো একটা অবস্থান আছে, ওনারা মুখে যেটা বলেন যে রোহিঙ্গা সংকট সমাধান হোক এবং রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাক, সেটাই তারা এই অবস্থানে তারা আছে। কিন্তু এই জায়গায় তারা খুব বেশি কোনো হার্ডলাইন বা এরকম কিছু না, কারণ মিয়ানমারের সঙ্গেও তো ইন্ডিয়ার সম্পর্ক আছে। সুতরাং তাদেরকে রুষ্ট করা বা এইরকম ব্যাপারে তারা যাচ্ছেন না। তারা বলছেন যে এই সহযোগিতা তারা করবেন যদি রিপাট্রিয়েশন হয়, বরাবরের মতোই যেটা তারা সহযোগিতা করছেন রিপাট্রিয়েশন প্রসেসটার মধ্যে যদি কোনো ঘরবাড়ি তৈরি করে দেওয়া লাগে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনের চাপ তৈরি করা মিয়ানমারের বাংলাদেশের পক্ষ হয়ে, সেই জায়গাটিতে তো আসলে নিশ্চয়ই ভারত অবস্থান নেয়নি এখনো। এই জায়গায় ভারত চায় না, এরা কখনো অবস্থান নেয় না বা আগেও নেয় নাই, এখনো তারা এই অবস্থা অপরিবর্তিত আছে। কারণ তারা মনে করে মিয়ানমারের সঙ্গে তারা সমানভাবে ভালো সম্পর্ক রাখতে চায়। সেই জন্য দুইটা দেশের সঙ্গে সমান সম্পর্ক রাখার কারণে তারা এই জিনিসটার একেবারে সফট সমাধান, মানে কোনো হার্ডলাইন সমাধান না, যেভাবে ওয়েস্টার্নরা কেউ কেউ বলে যে এখানে এদের বিরুদ্ধে এমবার্গো করা দরকার, মিয়ানমারের বিরুদ্ধে নানা রকম অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করা দরকার, কিংবা আরো মানে আন্তর্জাতিক আদালতগুলি যেরকম জেনারেলদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এরকম না। তারা চাচ্ছে যে দুই পক্ষের সাথেই ভালো সম্পর্ক রাখবে এবং সেই জন্য আমরা যেটা ডিজায়ার করি তারাও সেটা ডিজায়ার করে। এই জন্য কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণের ব্যাপারে অবশ্যই এটা তারা মনে করে যেটা জোরপূর্বক বা বল প্রয়োগ করে এই সমাধান করা যাবে না। তবে তারা মিয়ানমারের সঙ্গে একই সঙ্গে মানে সম্পর্ক রাখতে চায়, কারণ দুই দেশে মিয়ানমারের সঙ্গে তাদের অনেক বিষয়ে লেনা দেনা আছে, বিশেষ করে ট্রানজিট, ব্যবসা বাণিজ্য, লুকিস্ট পলিসি, এই সমস্ত ক্ষেত্রে মিয়ানমারের সঙ্গে জান্তার সঙ্গে তাদের সম্পর্ক আছে। আপনারা যখন দেখলেন যে যখন রোহিঙ্গা সংকটটা শুরু, আমার প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় মাসুদ করিম, যখন আমি বলছি যে স্বর্ণযুগ, আমরা ভীষণ ভালো বন্ধু, আমরা আসলে কখনোই কেউ কাউকে ছেড়ে যেতে পারবো না, এবং আমার মুক্তিযুদ্ধে তাদের যে অবদান, সেই সব কিছু মিলিয়ে যখন আমাদের বলা যায় যে আমরা তুমুল বন্ধু, তখন আসলে আমি মিয়ানমারকে ছাড়তে পারছি না। এবং একই সাথে আমি একটা বিষয় একটু জানতে চাই যে গতকাল যে সফরটি হয়ে গেল হর্ষবর্ধন শ্রীংলার, সেখানে খুব উল্লেখযোগ্য কোনো বিষয় কি আপনার চোখে পড়লো, নাকি আসলে যে ধরনের কথাবার্তা হচ্ছে সেটা আসলে খুবই ভাষা যে আমরা আসলে অমীমাংসিত পানি নিয়ে কথা বলবো, অমীমাংস বিষয়গুলো নিয়ে কথা বলবো, এর মধ্যে পানিটাই অবশ্য বড় ইস্যু, রোহিঙ্গা নিয়ে কথা বলবো, আমরা আসলে পাওয়ার নিয়ে কথা বলবো, অর্থাৎ নতুন প্রজন্মের যে কর্মসংস্থান, গ্রিন এনার্জি, ডিজিটাল খাত, মানে একেবারেই খুব সারফেস লেভেলে কথা। ফরেন সেক্রেটারি লেভেলে এই ধরনেরই হয়, তারা সাধারণত একটু দেখে যে কত দূর অগ্রগতি হয়েছে। কারণ এখানে লাইন মিনিস্ট্রি গুলি আছে প্রত্যেকটা ইস্যুর জন্য, যেমন ওয়াটার রিসোর্স ফর এক্সাম্পল, এটার জন্য ওয়াটার রিসোর্সেস মিনিস্ট্রি আছে, কিংবা ধরেন ট্রেড ইস্যুতে ট্রেড রিলেটেড মিনিস্ট্রি আছে। এমনকি যখন যখন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীরা ভিজিট করেন, সেক্ষেত্রে লাইন মিনিস্ট্রি গুলির অ্যাকশনই গুরুত্বপূর্ণ। তো ওনারা একটা প্রিপারেশন রাখেন যে যেহেতু প্রেসিডেন্ট আসছেন, সেখানে তো শুধু এই আলাপ আলোচনা, সৌহার্দ্যপূর্ণ বক্তব্য, সুন্দর সম্পর্ক, এই ধরনের ভাষাগত প্রাচুর্যের পাশাপাশি সাবস্টেন্সিয়াল দিকগুলিও আলোচনা হবে। যেমন ওরা বলছেন যে খুব ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঐতিহাসিক ভাবে আমাদের সঙ্গে দুই দেশের জনগণের খুব ভালো সম্পর্ক, বিশেষ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়। এই বিষয়গুলি তো অবশ্যই আছে এবং এই বিষয়গুলি সহায়ক যে মানে একটা পরিবেশ সৃষ্টি করে সাবস্টেন্সিয়াল ক্ষেত্রে অগ্রগতি অর্জনের জন্য। তো এই জায়গায় আমি বলবো যে ট্রেডের বিষয়গুলি তারা তুলেছেন কালকে, বিশেষ করে বাংলাদেশের এটা এখন ট্রেড বাড়ছে দুই দেশের মধ্যে, এবং যখন ট্রেড বাড়তে থাকে তখন সমস্যাগুলিও বাড়তে থাকে। এই সমস্যাগুলি একটা চলমান ব্যাপার। যখন যে সমস্যা উদ্ভব হয়, বিশেষ করে এক্সপোর্টের ক্ষেত্রে যদি কোনো নন ট্যারিফ ব্যারিয়ার থাকে, ব্যবসায়ীরা যদি উত্থাপন করে যে আমরা এক্সপোর্ট করতে গিয়ে এই সমস্যাগুলি পড়ি, সেইগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়, এই ধরনের একটা সদিচ্ছামূলক ভাব
বা গুডউইল তারা দেখিয়েছেন। এবং আমি বলবো যে প্রত্যেকটা ইস্যুতে, এবং নতুন ইস্যুগুলি যেমন আপনি বললেন নবায়নযোগ্য জ্বালানি, বা মনে করলেন টেকনোলজি ক্ষেত্রে এখনকার যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা আমরা বলছি, সেই জায়গায় তো ইন্ডিয়া প্রচুর অগ্রগতি অর্জন করেছে। তাদের এক্সপিরিয়েন্স বা তাদের এবং দুই দেশের মধ্যে এই ক্ষেত্রে কি কি সহযোগিতা হইতে পারে, এই সমস্ত নিউ এরিয়াস অফ কোঅপারেশন তারা আলোচনা করেছেন। আমি বলবো যে হ্যাঁ, কোনো একেবারে বড় ধরনের অগ্রগতি হয়েছে বা হওয়ার কোনো প্রত্যাশা ছিল সেটা আমি বলবো না, কিন্তু এই ধরনের আলাপ আলোচনা, দেখা সাক্ষাৎ, চলাচল দ্বিপক্ষীয় সম্পর্ককে নিশ্চয়ই নতুন নতুন মাত্রায় নিয়ে যায়। তা আমি মনে করি যে ফরেন সেক্রেটারি এসছেন এবং আগামীতে যখন রামনাথ কোবিন্দ আসবেন দুই দেশের মুক্তিযুদ্ধের মানে বিজয়ের সুবর্ণ জয়ন্তী সেলিব্রেশন অনুষ্ঠানে যোগ দিতে, সেখানেও নিশ্চয়ই দুই দেশ নেতৃবৃন্দ কথা বলবেন। বিশেষ করে আজকে যখন হর্ষবর্ধন শ্রীংলা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, ওনারা যেটা বলছেন যে তারা একটা বিশেষ বার্তা নিয়ে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে, যেটা ওনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাবেন। সেটা আমরা আজকে অবশ্যই জানতে পারবো কি বার্তা তারা নিয়ে এসেছেন। তবে এটা আমরা বুঝি যে এই এক বছরে দুইবার দুইটা বড় সফর হলো, প্রথম মার্চে নরেন্দ্র মোদী এবং ডিসেম্বরে রামনাথ কোবিন্দ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এবং ওনারা নিশ্চয়ই এক্সপেক্ট করবেন তাদের রিপাবলিক ডেতে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যেন অংশগ্রহণ করেন। এখন এটা নির্ভর করছে কোভিড সিচুয়েশনটা কিরকম থাকে, সার্বিক পরিবেশ পরিস্থিতি কতটা অনুকূল থাকে ভারতের রিপাবলিক ডেতে শেখ হাসিনা অংশগ্রহণ, সেটা তারা বেশ কিছুদিন ধরে ইনভাইটেশন এক্সটেন্ড করে রেখেছে। আমার মনে হচ্ছে যে এই ধরনের কোনো বার্তা বা এই ধরনের কোনো রিকোয়েস্টের হয়তো মানে নতুন করে তাগিদ দেওয়া আজকের বৈঠকের পরে সেটা পরিষ্কার বোঝা যাবে আর কোনো বার্তা আছে কিনা। ধন্যবাদ মাসুদ করিম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং চমৎকার আলোচনার জন্য। দর্শক, দৈনিক যুগান্তর প্রধান প্রতিবেদক আমাদের সাথে যুক্ত ছিলেন ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে। এই মুহূর্তে হর্ষবর্ধন শ্রীংলা বাংলাদেশে রয়েছেন, সেই বিষয় নিয়ে কথা বলছিলাম।